গল্পের শুরুতেই আমরা এমন একটা শহরকে দেখতে পাই যেখানে ঢোকা যতটা না সহজ, সেখান থেকে বের হওয়া ঠিক ততটাই অসম্ভব। এই শহরের সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এখানকার প্রতিটি রাস্তায় যত দূরেই যাও না কেন, শেষ পর্যন্ত আবার তোমাকে ঠিক একই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে। আর সূর্য ডুবে রাত নামলেই চারপাশে নেমে আসে এক বিভীষিকাময় মৃত্যু। এই শহরে রাতে যদি কেউ ভুল করে দরজা কিংবা জানলা খুলে ফেলে, তাহলে সেটি যেন হয় নিজের মৃত্যুকেই আমন্ত্রণ জানানোর মতো। কিন্তু প্রশ্ন হলো, এই শহরের আসল রহস্যটা কি? একদিন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা দেখি শহরের রাস্তায় বোয়েড নামের একজন মানুষ হাতে একটি ঘন্টা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে বারবার জোরে জোরে ঘন্টাটি বাজাতে থাকে। মুহূর্তের মধ্যেই ঘন্টার শব্দ পুরো শহরে ছড়িয়ে পড়ে, আর সেই শব্দ শোনা মাত্রই সবাই বুঝে যায় আর এক মুহূর্তও বাইরে থাকা যাবে না। সব ফেলে দ্রুত নিজের ঘরের দিকে ছুটে যায়, কারণ এটা কোনো সাধারণ ঘন্টা ছিল না। এই ঘন্টার শব্দই ছিল সেই ভয়ঙ্কর রাত শুরু হওয়ার সতর্ক সংকেত। এদিকে শহরের হাসপাতালেও ঘন্টার শব্দ পৌঁছে যায়। সেখানে কেনি নামের এক ছেলে তার বাবার সঙ্গে দাবা খেলছিল। ঠিক তখনই ক্রিস সেখানে এসে জানায় সময় হয়ে গেছে, সবাইকে দ্রুত নিজেদের নিরাপদ জায়গায় ফিরে যেতে হবে। সবাই বেরিয়ে যাওয়ার পর ক্রিস হাসপাতালের দেওয়ালে ঝোলানো একটি অদ্ভুত পাথর ঠিকভাবে বসিয়ে দেয়। তারপর সে দ্রুত হাসপাতালের বেসমেন্টে নেমে যায়। অন্যদিকে শহরের একটি বারে ফ্র্যাঙ্ক নামের এক ব্যক্তি মাতাল অবস্থায় পড়েছিল। বারের মালিক তাকে বাড়ি ফিরে যেতে বললেও সে কিছুতেই কারোর কোনো কথা শোনে না। শেষ পর্যন্ত মালিক ব্যর্থ হয়ে বারের সমস্ত দরজা জানলা শক্ত করে বন্ধ করে দেয় এবং দেওয়ালে ঝুলিয়ে দেয় সে এক রহস্যময় পাথর। এদিকে ফ্র্যাঙ্কের স্ত্রী তাদের ছোট্ট মেয়ে জেনিকে নিয়ে বাড়িতে বসে তার ফেরার অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন ফ্র্যাঙ্ক ফিরে এলো না, তখন সে বাধ্য হয়ে বাড়ির দরজা বন্ধ করে দেয়। এদিকে জেনা নিজের ঘরে একাই বসেছিল। হঠাৎ বাইরে থেকে একজন নারীর কোমল কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ যেন তাকে ডাকছিল। কৌতূহলী জেনা ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার মা দৌড়ে ঘরে ঢুকে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। জেনা ইতিমধ্যে জানালা খুলে ফেলেছে, আর সেই এক ভুলই তাদের জীবনের সব থেকে বড় সর্বনাশ ডেকে আনে। পরের দিন সকালে ফ্র্যাঙ্ক যখন বাড়িতে ফিরে আসে, তখন নিজের বাড়ির সামনে অনেক মানুষের ভিড় দেখে সে থমকে যায়। তার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তে বোয়েড বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে রাগে তাকে জোরালো একটি চড় মারে। তারপর কোনো কথা না বলে তাকে টেনে হিঁচড়ে সোজা বাড়ির ওপরের ঘরে নিয়ে যায়। ঘরে ঢুকেই ফ্র্যাঙ্কের পৃথিবী যেন এক মুহূর্তে থমকে যায়। তার স্ত্রী আর ছোট্ট মেয়ে জিনার মৃতদেহ মেঝেতে পড়ে আছে। সেই ভয়ঙ্কর দানবগুলো তাদের দেহ এমনভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছে যেই দৃশ্যটা দেখার মতন ছিল না। নিজের চোখের সামনে স্ত্রী আর সন্তানের এমন পরিণতি দেখে ফ্র্যাঙ্ক পুরোপুরি ভেঙে পড়ে। সে কান্নায় ভেঙে পড়লেও এখন আর কিছুই করার ছিল না। বয়েড সঙ্গে সঙ্গে কেনিয়াকে নির্দেশ দেয় ফ্র্যাঙ্ককে আটকে জেলে নিয়ে যেতে। এরপরেই দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি একটি গাড়িতে করে জিম নামের এক ব্যক্তি, তার স্ত্রী টাবি, ছেলে ইথান এবং মেয়ে জুলিয়াকে নিয়ে একটু ভ্যাকেশনের উদ্দেশ্যে বেরিয়েছে। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ তাদের পথ আটকে দেয় রাস্তার উপর পড়ে থাকা একটি বিশাল গাছ। সবাই গাড়ি থেকে নেমে গাছটি সরানোর চেষ্টা করলেও জিম বুঝতে পারে এত বড় গাছ তাদের পক্ষে সরানো সম্ভব নয়। ঠিক তখনই আকাশ জুড়ে অসংখ্য কাক উড়ে এসে তাদের মাথার উপরে চক্কর দিতে শুরু করে। কাকগুলোর অস্বাভাবিক চিৎকার যেন আসন্ন কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। অস্থিরতা বাড়তে থাকায় তারা সিদ্ধান্ত নেয় মূল রাস্তা ছেড়ে পাশের একটি শর্টকাট রাস্তা দিয়ে যাবে। কিন্তু তারা বুঝতেই পারেনি এই একটি সিদ্ধান্তই তাদের জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে। শর্টকাট ধরে এগোতে এগোতেই তারা অজান্তেই সেই রহস্যময় শহরের ভেতরে ঢুকে পড়ে। শহরের মাঝখানে পৌঁছে তারা দেখে প্রায় সমস্ত মানুষ একটি কবরস্থানে জড়ো হয়েছে। আসলে সবাই ফ্র্যাঙ্কের স্ত্রী ও মেয়ের জানাজা ও দাফনের জন্য সেখানে এসেছে। ঠিক তখনই শহরের মানুষদের চোখ পড়ে জিমদের গাড়ির দিকে। অচেনা গাড়িটি দেখে সবার মুখে এক অদ্ভুত ভয়ের ছাপ ফুটে ওঠে। কিছুই না বুঝতে পারা জিম গাড়ি থেকে নেমে সবার কাছে হাইওয়ের রাস্তা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু কেউ তার কোনো প্রশ্নের উত্তর দেয় না। এবার বয়েড এগিয়ে এসে শান্ত গলায় জিজ্ঞাসা করে,
তোমরা এই শহরে এলে কিভাবে? জিম পুরো ঘটনা খুলে বলে। সে জানায় মূল হাইওয়ের উপরে একটি বিশাল গাছ পড়ে থাকায় তারা বাধ্য হয়ে শর্টকাট নিয়েছে, কিন্তু এখন তারা পথ হারিয়ে ফেলেছে। তাই সে অন্য আরেকটি হাইওয়ের রাস্তা জানতে চায়। বোয়েড খুব ভালো করেই জানতো এই শহর থেকে বের হওয়ার রাস্তা আজ পর্যন্ত কেউ জানে না। তবুও জিমকে সে আতঙ্কিত না করে মিথ্যা বলে, সোজা চলে যান, কিছু দূর গেলেই হাইওয়ে পেয়ে যাবেন। বোয়েডের কথায় বিশ্বাস করে জিম আবারও গাড়ি চালিয়ে সামনে এগিয়ে যায়, কিন্তু অনেকক্ষণ গাড়ি চালানোর পরেও কোনো হাইওয়ে চোখে পড়ে না। হঠাৎ ট্যাবিথা সামনে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ তারা আবারও সেই একই রহস্যময় শহরে ফিরে এসেছে। আর তখনও তারা বুঝতে পারেনি তারা এমন এক দুঃস্বপ্নের ফাঁদে পা দিয়েছে। একই শহরে দ্বিতীয়বার ফিরে আসায় জিমের মাথা পুরোপুরি ঘুরে যায়। সে কিছুতেই বুঝতে পারছিল না যে একই রাস্তা ধরে সোজা যাওয়ার পরেও কিভাবে আবার ঠিক একই জায়গায় ফিরে এলো। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে দেখে জিম দ্রুত গাড়ি থামায়। সে আবারও হাইওয়ের রাস্তা জানতে চায়, কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এতে জিম আরো অস্থির হয়ে পড়ে। সে ভাবে হয়তো কোথাও ভুল হয়েছে, তাই আবার সে গাড়ি চালিয়ে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ট্রেভাথি তাকে বারবার ধীরে গাড়ি চালাতে বলছিল, যেন কোনো মোড় ভুল না হয়। কিছুক্ষণ পর তারা তৃতীয়বারের মতন আবারও সেই শহরে ফিরে আসে। এবার জিম নিশ্চিত হয়ে যায় যে এখানে নিশ্চিত কোনো অস্বাভাবিক রহস্য লুকিয়ে আছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে উল্টো দিক থেকে শহর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দূরে দাঁড়িয়ে বোয়েট আর কেনিয়া পুরো ঘটনাটা দেখছিল। তারা বুঝে গিয়েছিল জিম এবার যে কোনোভাবেই শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে। তাই তারা দ্রুত রাস্তার ওপর ধারালো পেরেক ছড়িয়ে দেয়, যাতে গাড়ি আর সামনে এগোতে না পারে। এদিকে জিম দ্রুত তার পরিবারকে নিয়ে শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সামনের দিক থেকে একটি গাড়ি প্রচন্ড গতিতে তাদের দিকে ছুটে আসতে শুরু করে। জিম ভেবেছিল হয়তো ওরা সাহায্য করবে, তাই সে নিজের গাড়ির গতি একটু কমিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সামনের গাড়িটি আরো দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসে। সংঘর্ষ এড়াতে শেষ মুহূর্তে জিম স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, আর পর মুহূর্তেই তাদের গাড়ি রাস্তা ছেড়ে সোজা জঙ্গলের ভেতরে ঢুকে যায় এবং একটি গাছের সঙ্গে ভয়াবহ ধাক্কা খায়। প্রচন্ড আঘাতে গাড়িটি প্রায় দুমড়ে মুচড়ে যায়। ভেতরে থাকা সবাই গুরুতর আহত হয়ে যায়। বিশেষ করে জিমের ছেলে ইথানের পায়ে একটি মোটা লোহার রড ঢুকে যায়। ব্যথায় সে চিৎকার করতে থাকে। অন্যদিকে যে গাড়িটি তাদেরকে ধাক্কা মেরেছিল সেখান থেকে কোনো মতে একজন মাতাল লোক বেরিয়ে এসে শহরের দিকে টলতে টলতে দৌড়ে যায় এবং সবাইকে দুর্ঘটনার খবর দেয়। খবর পেয়ে বোয়েট এক মুহূর্ত দেরি না করে ঘটনাস্থলে ছুটে আসে। অন্য গাড়ি থেকে রবার্ট নামের একজন লোক বের হয়। তার আচরণ ছিল একেবারেই অস্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ভয়ে নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বয়েড তাকে শান্ত করার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে হাতকড়ি পরিয়ে গাড়ির সঙ্গে বেঁধে রাখা হয়। তারপর বয়েড দ্রুত জিমের গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে। গাড়ির ভেতরের অবস্থা ছিল ভয়াবহ, সবাই আহত, আর ইথানের অবস্থা সবচেয়ে খারাপ। ঠিক তখনই ক্রিস ইথানকে পরীক্ষা করে উদ্বিগ্ন হয়ে বোয়েডকে জানায় ওর চিকিৎসা করতে অন্তত 1 ঘন্টারও বেশি সময় লাগবে। কিন্তু তাদের সামনে আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছিল, কারণ সূর্য ডুবতে আর মাত্র 40 মিনিট বাকি। আর একবার রাত নেমে এলে সেই ভয়ঙ্কর দানব জঙ্গল থেকে বেরিয়ে আসবে। তখন ওই খোলা জায়গায় থাকা মানুষদের পক্ষে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তবুও বয়েড ধীর গলায় বলে আজ রাতেই ইথানের চিকিৎসা এই গাড়ির ভেতরেই করতে হবে। বয়েডের এই সিদ্ধান্ত শুনে সবাই হতবাক হয়ে যায়, কারণ তারা খুব ভালো করেই জানে রাত নামার পর এই জঙ্গলে এক মুহূর্ত থাকা মৃত্যুকে সামনে থেকে ডেকে আনার মতো। ক্রিস সঙ্গে সঙ্গে বয়েডের কথায় বিরোধিতা করে। তার মতে খোলা জঙ্গলের মধ্যে রাত কাটানো মানেই নিশ্চিত মৃত্যু। এখানে থেকে ইথানের চিকিৎসা করা মোটেও নিরাপদ নয়। তখন বয়েড গাড়ির দরজায় ঝুলিয়ে রাখা সেই রহস্যময় পাথর দেখিয়ে বলে এই তাবিজটা যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ ওই দানবগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বয়েডের আত্মবিশ্বাস দেখে অনিচ্ছা সত্ত্বেও ক্রিস রাজি হয়ে যায়। ঠিক তখনই জিম তার ছেলের পাশে বসে। ছেলের মাথায় হাত রেখে সে তাকে আশ্বস্ত করে ভয় পেও না বাবা, তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে।
এরপর বয়েড জিমের স্ত্রী টাবি আর মেয়ে জুইকে বলে, তোমাদের এখনই শহরের দিকে চলে যেতে হবে, রাত আর বেশি দূরে নয়, এখানে থাকলে তোমাদের বাঁচানো অসম্ভব হবে। জিম কিছুতেই নিজের আহত ছেলেকে একা রেখে যেতে রাজি হচ্ছিল না, তাই সে ইথানের পাশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে টাবি আর জুই কেনিয়ার সঙ্গে শহরের দিকে রওনা দেয়। এদিকে ধীরে ধীরে চারপাশ অন্ধকারে ঢেকে যেতে শুরু করে। শহরে ফেরার পথে তাদের গাড়ির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। নেমে দেখার পর সবাই অবাক হয়ে যায়। রাস্তার উপর ছড়িয়ে রয়েছে অসংখ্য ধারালো পেরেক, যেগুলো একটু আগে বয়েড রাস্তার উপর নিজেই ছড়িয়ে দিয়েছিল, যাতে কেউ শহর ছেড়ে পালাতে না পারে। পরিস্থিতি বুঝে কেনিয়া চিৎকার করে বলে, সবাই গাড়ি থেকে নেমে দৌড়াও। সামনে যেতেই তারা একটি পুরনো বাড়ি দেখতে পায়। তখন কেনিয়া বলে, যত দ্রুত সম্ভব সবাইকে সেখানে পৌঁছাতে হবে। সবাই প্রাণপণে দৌড়াতে শুরু করে। এদিকে জঙ্গলের মধ্যে গাড়ির ভেতরে বয়েড তাবিজটি ঝুলিয়ে দিচ্ছিল। এসব দেখে জিমের মনে সন্দেহ জাগে। সে ভাবে হয়তো বয়েড তাদের ইচ্ছার বিরুদ্ধে এখানে আটকে রেখেছে। কিন্তু বয়েড শান্ত গলায় বলে, আর একটু অপেক্ষা করো, কয়েক মিনিটের মধ্যেই সবকিছু নিজের চোখেই দেখতে পাবে। ঠিক সেই মুহূর্তেই জঙ্গলের গভীর থেকে ভেসে এলো ভয়ঙ্কর সব চিৎকার। সেই শব্দ শুনে সকলের শরীরের লোম খাড়া হয়ে যাওয়ার মতন অবস্থা। একই সময়ে হঠাৎ ইথানের শরীর প্রবল বেগে কেঁপে উঠতে শুরু করলো, যেন সে কোনো অদৃশ্য বিপদের উপস্থিতি টের পাচ্ছে। অন্যদিকে হাসপাতালে সেই মাতাল লোকটি চিকিৎসাধীন অবস্থায় শুয়েছিল। তার সামনেই চুপচাপ বসেছিল সারা, সেই রহস্যময় মেয়েটি, যে আগে জিমকে কোনো সাহায্যই করতে চায়নি। হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই সে একটি ছুরি তুলে সেই লোকটার গলায় বসিয়ে দেয়। রক্তে ভেসে যায় চারপাশ। লোকটি কয়েক মুহূর্তে ছটফট করে সেখানেই মারা যায়। ঠিক সেই সময় জঙ্গলে রাত পুরোপুরি নেমে আসে। অন্ধকারের আড়াল থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করলো সেই বিভীষিকাময় দানবগুলো। তারা ধীরে ধীরে গাড়িটাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। বয়েড সাবধানে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় ভয়ঙ্কর চেহারার সেই প্রাণীগুলো তাদের দিকে এগিয়ে আসছে। তারা মানুষের মতন হাসি মুখে বারবার বলতে লাগে, দয়া করে দরজাটা খোলো, আমরা তোমাদের সাহায্য করতে এসেছি। কিন্তু বয়েড খুব ভালো করেই জানতো এগুলো কোনো মানুষের কণ্ঠ নয়, এগুলো মৃত্যু ডেকে আনার ফাঁদ। জিম প্রথমে বিশ্বাস করে ফেলেছিল। সে দরজা খুলে বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু বয়েড সঙ্গে সঙ্গে তাকে শক্ত করে ধরে ফেলে। সে চিৎকার করে বলে, যাই হোক না কেন দরজা খুলবে না, বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা কোনো মানুষ নয়। আর ঠিক তখনই গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা দানবগুলোর মুখে ফুটে উঠতে থাকে এক ভয়ঙ্কর শীতল হাসি। এদিকে কেনিয়াকে নিয়ে টাবি, জুলি এবং বাকি সবাই প্রাণপণে বৃষ্টির মধ্যে সেই পুরনো বাড়ির দিকে দৌড়ে যাচ্ছিল। বাড়িটা তাদের থেকে আর খুব বেশি দূরে ছিল না। মনে হচ্ছিল আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সেখানে নিরাপদে পৌঁছে যাবে। কিন্তু ঠিক তখনই ঘটে আরেকটি বিপদ। রবার্ট হঠাৎ পিছলে গিয়ে সোজা একটা পাথরের সঙ্গে ধাক্কা খায়। আঘাতটা এতটাই জোরালো ছিল যে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। তাকে ফেলে যাওয়ারও উপায় ছিল না। তাই সবাই রবার্টকে কোনো রকমে কাঁধে তুলে নিয়ে বাড়ির সামনে পৌঁছে যায়। তারা মরিয়া হয়ে দরজা ধাক্কা দিতে শুরু করে। তারা বলতে থাকে, দরজা খোলো, প্লিজ দরজা খোলো। কিন্তু ভেতর থেকে একজন স্পষ্ট জানিয়ে দেয়, না, আমরা দরজা খুলবো না। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আতঙ্কে বারবার অনুরোধ করতে থাকে, কারণ তারা খুব ভালো করেই জানতো আর কয়েক মুহূর্ত দেরি হলেই মৃত্যু তাদের সামনে এসে দাঁড়াবে। ঠিক তখনই জুলিয়ার চোখ পড়ে অন্ধকারের দিকে। কয়েকটি ভয়ঙ্কর দানব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তাদের একজনকে দেখতে অবিকল জুলির একজন পরিচিত বন্ধুর মতো। সে মিষ্টি একটা হাসি দিয়ে জুলিয়াকে ডাকতে শুরু করে। এক মুহূর্তের জন্য জুলিয়া যেন সম্মোহিত হয়ে তার দিকে হাঁটতে শুরু করে। কেনিয়া বিষয়টি বুঝতে পেরে এক সেকেন্ডও দেরি করেনি। সে সঙ্গে সঙ্গে বন্দুক বের করে এবং সেই দানবটির দিকে গুলি করে। কিন্তু গুলি লাগলেও দানবটার কিছুই হয় না। সে আগের মতোই দাঁড়িয়ে রইল, মুখে সেই ভয়ঙ্কর হাসি। এবার সবাই বুঝে যায় এদেরকে গুলি করে থামানো সম্ভব নয়। মৃত্যু যেন ঠিক তাদের সামনেই দাঁড়িয়ে আছে। ঠিক সেই সংকটময় মুহূর্তে পুরনো বাড়ির দরজাটি একাই খুলে যায়। সবাই দ্রুত ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর বাড়ির মালিক ডেনা সবাইকে নির্দেশ দেয় নতুন যারা এসেছে তাদের সবাইকেই বেঁধে ফেলতে, কারণ এই শহরে নতুন মানুষদের বিশ্বাস করা একেবারেই যাবে না। অন্যদিকে জঙ্গলের ভেতরে গাড়ির ভেতরে বসে বয়েড অবশেষে সে জিমকে পুরোপুরি সত্যিটা জানায়। সে বলে, প্রতিদিন
সন্ধ্যা 6টার আগেই আমরা সবাই নিজেদের ঘরে ঢুকে পড়ি। সমস্ত দরজা জানলা শক্ত করে বন্ধ করে দিই। এই তাবিজ থাকলে দানব ঘরের ভেতরে ঢুকতে পারে না। বয়েডের কথা শেষ হতেই বাইরে থেকে প্রচন্ড শব্দ ভেসে আসতে শুরু করে। দানবগুলো গাড়ির চারপাশ ঘিরে ফেলেছে। কখনো দরজায় আঁচড় কাটছে, কখনো আবার জ্বালানায় টোকা দিচ্ছে। তাদের হাসির শব্দ আর ফিসফিস করে ডাকার আওয়াজ শুনে জিমের শরীর ঠান্ডা হয়ে যায়। এখানে আর তার কোনো সন্দেহ হওয়ার সুযোগ নেই। সে নিজের চোখেই সবকিছু দেখে ফেলেছে। বয়েড এতক্ষণ যা বলছিল তা সবটাই একদম সত্যি। এদিকে হাসপাতালে সারা একা বসেছিল, কিন্তু তার আচরণ ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠছিল। মনে হচ্ছিল সে এমন কারোর সঙ্গে কথা বলছে যাকে অন্য কেউ দেখতে বা শুনতে পাচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে তার মন আর শরীরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। অন্যদিকে জঙ্গলে ক্রিস্টিনা অনেক কষ্টে ইথানের পা থেকে লোহার রডটি বের করে আনে। প্রচন্ড ব্যথায় ইথান চিৎকার করে ওঠে। ছেলেকে বুকে জড়িয়ে জিম সান্ত্বনা দিয়ে বলে, আর একটু কষ্ট সহ্য করো বাবা, সকাল হলেই আমরা বাড়িতে ফিরে যাব। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বয়েড আর ক্রিস্টিনা দুজনেই জানতো এই রহস্যময় শহরে একবার ঢুকলে নিজের বাড়িতে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। আর এই কঠিন সত্য এখনো জিম এবং তার পরিবার বুঝতে পারেনি। এদিকে হাসপাতালের ভেতরে ডিউটিতে থাকা এক নার্স আহত লোকটির অবস্থা দেখতে উপরে ওঠে, কিন্তু রুমে ঢুকতেই সে আতঙ্কে জমে যায়। কিছুক্ষণ আগেই যেই লোকটি জীবিত ছিল এখন তার দেহ রক্তে ভেসে আছে। মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী তাকে নির্মমভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। ভয় পেয়ে নার্স দ্রুত বেসমেন্টের দিকে দৌড় দেয়, কিন্তু সিঁড়ি বেয়ে নামতেই তার সামনে হাজির হয় দুইটি ভয়ঙ্কর দানব। নার্স প্রাণ বাঁচাতে পাশের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে থাকা দানবগুলো ধীরে ধীরে দরজা টান দিতে থাকে। তাদের মুখে ছিল অদ্ভুত এবং শান্ত হাসি। এরপর রাত কেটে ভোর হয়ে যায়। জিম, ক্রিস্টিনা এবং ইথান কোনো রকমে রাতটা পার করে শহরের দিকে ফিরে আসে। শহরে পৌঁছেই কেনিয়া সবার আগে হাসপাতালে ছুটে যায়, কিন্তু হাসপাতালের দরজার সামনে পৌঁছেই তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা সেই রহস্যময় তাবিজটির দিকে। তাবিজটি জায়গা থেকে খুলে পড়ে আছে, আর সেটি ছিল অনেক বড় একটা বিপদের ইঙ্গিত। কেনিয়ার বুক ধরফর করতে শুরু করে। সে ধীরে ধীরে হাসপাতালের ভেতরে ঢোকে। ভেতরের দৃশ্য দেখে সে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। চারিদিকে শুধু রক্ত আর লাশ। দানবগুলো হাসপাতালের ভেতরে ঢুকে একেবারে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। যখন সে নিজের বাবার ক্ষতবিক্ষত শরীরটা পড়ে থাকতে দেখে, সে নিজের বাবার ক্ষতবিক্ষত দেহ দেখে ভেঙে পড়ে। সে বাবার নিথর দেহ জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছিল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। এদিকে জিম নিজের চোখে এই ভয়াবহ দৃশ্য দেখে অবশেষে বিশ্বাস করে ফেলে বয়েড এতক্ষণ যা বলেছিল এই সবকিছুই সত্য। রাত নামলেই এই শহরে ভয়ঙ্কর এক দানব বেরিয়ে আসে। তারা কাউকেই বাঁচিয়ে রাখে না। এরপর আবারও রাতের দৃশ্য দেখানো হয়। জিমের পরিবার আপাতত ডেনার কলোনি হাউসে আশ্রয় নিয়েছে, কিন্তু সেই রাতে ট্যাবিথা এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে। অন্যদিকে ডোনা রবার্টকে বসিয়ে এই শহরের পুরো আসল সত্য জানায়। সূর্য ডোবার পর এই শহরের বাইরে এক পা বের হওয়া মানেই মৃত্যু। সেই দানবগুলো তখন বেরিয়ে আসে, আর যে বাড়িতে ওই তাবিজ ঝুলানো থাকে না তারা সেই বাড়িতে ঢুকে সবাইকে হত্যা করে। ডোনা আরো জানায় এই শহরে যদি কেউ একবার ঢুকে পড়ে তাহলে সে আর কখনোই বের হতে পারে না। রবার্ট এই সব কথা শুনে হেসে ওঠে, কারণ তার কাছে সবকিছুই আজগবি গল্প মনে হচ্ছিল। এদিকে রবার্ট গ্রামের সমস্ত জায়গা থেকে ইলেকট্রনিক জিনিস সংগ্রহ করতে শুরু করে। আসলে রবার্ট এখান থেকে বের হওয়ার জন্য এমন একটা জিনিস বানাতে চাচ্ছিল যেটার সাহায্যে তারা সবাই এখান থেকে বের হতে পারবে। আর এরই সঙ্গে পার্ট 1 এখানেই শেষ হয়ে যায়, কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, কারণ আসল রহস্য তো এখন শুরু হতে চলেছে। এর পরের পার্টে শুধু এই টাউনের নয়, আরো ভয়ঙ্কর কিছু রহস্য সামনে আসতে চলেছে। এজন্য ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট পার্ট দেখবে নাকি কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট পার্টে।